আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম জিও পোল্যান্ডে। কল্পনা করুন, পারস্য উপসাগরের নীল জলরাশির নিচে শত শত ফুট গভীরে এক পিন পয়েন্ট নীরবতা, যেখানে আলোর রেখাও পৌঁছাতে ভয় পায়। আমেরিকার কয়েক বিলিয়ন ডলারের বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ার গ্রুপ যখন দম্ভ করে হরমুজ প্রণালী দিয়ে এগোচ্ছে, ঠিক তার নিচেই ওত পেতে আছে এক ভয়ঙ্কর শিকারী, রাশিয়ার তৈরি ব্ল্যাক হোল সাবমেরিন। বন্ধুরা, এই সাবমেরিনগুলো এখন শুধু রাশিয়ার নয়, এগুলো এখন ইরানের নৌবাহিনীর তুরুপের তাস। একটা টর্পেডো মাত্র, একটা নির্ভুল আঘাত, আর নিমিষেই আমেরিকার অহংকার ওই বিশাল জাহাজগুলো সাগরের তলদেশে ধ্বংসস্তূপে পরিণত হবে। আজ আমরা দেখব কিভাবে রাশিয়ার এই প্রাণঘাতী প্রযুক্তিতে আমেরিকার বৈশ্বিক দাদাগিরিকে চ্যালেঞ্জ জানাচ্ছে, এবং এই সমীকরণে চীন কিভাবে নিজের দাবার গুটি সাজিয়ে পুরো পশ্চিমা বিশ্বকে কাঁপিয়ে দিচ্ছে। বন্ধুরা, এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমেরিকান প্রভাবশালী সামরিক ওয়েবসাইট 1945-এর সাম্প্রতিক এক বিস্ফোরক রিপোর্ট। তারা নিজেদের রিপোর্টে এক প্রকার আতঙ্ক নিয়েই স্বীকার করেছে যে রাশিয়ার এই কিলো ক্লাস সাবমেরিনগুলোকে ন্যাটো বা পশ্চিমা জোট ব্ল্যাক হোল বা কৃষ্ণাঙ্গ বলে ডাকে। কেন জানেন বন্ধুরা? কারণ এই সাবমেরিনগুলো পানির নিচে এতটাই নিঃশব্দে চলে যে বিশ্বের অত্যাধুনিক সোনার সিস্টেমও ওদের অস্তিত্ব খুঁজে পেতে হিমশিকির খায়। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, এই অদৃশ্য ঘাতকগুলো এখন ইরান এবং চীনের হাতে পৌঁছে গেছে, যা পেন্টাগনের রাতের ঘুম হারাম করে দেওয়ার জন্য যথেষ্ট। আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে এই রহস্য বুঝতে। কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধের সেই উত্তাল সময়ে সোভিয়েত ইউনিয়ন যখন দেখল আমেরিকার বিশাল বিশাল জাহাজগুলোকে আটকানো কঠিন, তখন তারা এক অনন্য কৌশল নিল। তারা তৈরি করলো এমন এক সাবমেরিন যা আকারে ছোট কিন্তু কামড়ে বিশাল। এই কিলো ক্লাস ডিজাইন করা হয়েছিল মূলত উপকূলীয় এলাকায় গরিলা যুদ্ধ করার জন্য। এর ডিজেল ইনক্রপ্টেড ইঞ্জিন যখন ব্যাটারিতে চলে, তখন এটি কোনো শব্দই তৈরি করে না। এর শত্রুর পাঠানো সোনার সিগন্যালগুলো শুনে নেয়, কিন্তু লক্ষ্যবস্তু পর্যন্ত পৌঁছাতে পারে না, যার কারণে শত্রু জানতেই পারে না যে এই জাহাজগুলো কোথায়। বন্ধুরা, সময়ের সাথে সাথে রাশিয়া এই প্রযুক্তিকে আরও ভয়ঙ্কর করে তুলেছে। প্রথমে ছিল প্রজেক্ট 788, যা দিয়ে এই চয়নাপ্রোচ শুরু করা হয়। এরপরে এলো প্রজেক্ট 688, যাকে দুনিয়া চেনে ইমপ্রুভড কিলো নামে। বন্ধুরা, এতে যুক্ত করা হয়েছে অত্যাধুনিক অটোমেশন এবং আরও শক্তিশালী সোনার ক্ষমতা। কিন্তু আসল চমক হলো প্রজেক্ট 36.3, যা বর্তমানে রুশ নৌবাহিনীর ব্যবহার করছে। এর মধ্যে আলরোসা নামের একটি বিশেষ সাবমেরিনে পাম্প জেট প্রোপলশন বসানো হয়েছে, যা সাধারণত কয়েক বিলিয়ন ডলারের নিউক্লিয়ার সাবমেরিনে থাকে। বন্ধুরা, এর মানে হলো এটি পানির নিচে অবিশ্বাস্য গতিতে চলতে পারে, কিন্তু কোনো বুদবুদ বা শব্দ তৈরি করে না। এক কথায়, এটি সাগরের এক অদৃশ্য ভূত। বন্ধুরা, এবার দেখুন এই স্ক্রিনে ইরানি নৌবাহিনীর গর্ব, তাদের নিজস্ব কিলো ক্লাস সাবমেরিনের মহড়া। 1990-এর দশকে যখন পশ্চিমারা ইরানকে একঘরে করার চেষ্টা করেছিল, তখন বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিল রাশিয়া। তারা ইরানকে 3টি শক্তিশালী কিলো ক্লাস সাবমেরিন দেয়, যেগুলোকে ইরানিরা নাম দিয়েছে তারেক ক্লাস। বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন এগুলো পুরনো প্রযুক্তি। একদম ভুল। ইরান এই কয়েক দশকে বসে থাকেনি, তারা রাশিয়ার সহায়তায় এই সাবমেরিনগুলোকে আমূল বদল এনেছে। এখন এগুলো থেকে দূরপাল্লার ক্রুজ মিসাইল এবং স্মার্ট টর্পেডো ছোড়া যায়। হরমুজ প্রণালীর মতো সরু এবং গভীর জায়গায় এই সাবমেরিনগুলো এক একটা জীবন্ত মাইন। কেন এই সাবমেরিনগুলো আজ আমেরিকার জন্য সবচেয়ে বড় দুঃস্বপ্ন? কারণ আমেরিকা এবং তার দোসর ইসরায়েল বারবার ইরানকে মানচিত্র থেকে মুছে দেওয়ার হুমকি দেয়। তারা হুমকার ছাড়ে ইরানের নিউক্লিয়ার সাইটে হামলার। কিন্তু বন্ধুরা, তারা এটা ভুলে যায় যে ইরানের উপকূলে এই ব্ল্যাক হোলগুলো পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে। যদি যুদ্ধ শুরু হয়, ইরানকে
খুব বেশি কিছু করতে হবে না, শুধু এক একটি সাবমেরিন হরমুজ প্রণালীর মাঝখানে পজিশন নিলেই যথেষ্ট। পুরো বিশ্বের তেলের 1/3 এই পথ দিয়ে যায়। একটা জাহাজ ডুবিয়ে দিলে বিশ্ব অর্থনীতি তাসের ঘরের মতো ভেঙে পড়বে, আর আমেরিকার বিশাল ক্যারিয়ারগুলো হবে এই সাবমেরিনগুলোর সহজ টার্গেট। এটাই হলো রাশিয়ার সেই কৌশলগত মাস্টার স্ট্রোক। আমেরিকা সবসময় মুখে মুখে মানবাধিকার আর শান্তির কথা বললেও তাদের আসল লক্ষ্য হলো অন্য দেশের সম্পদ দখল করা। তারা ইরানের ওপর হাজার হাজার নিষেধাজ্ঞা দিয়ে দেশটিকে পঙ্গু করতে চেয়েছিল, কিন্তু রাশিয়া এখানে ত্রাতা হয়ে দাঁড়িয়েছে। তারা শুধু অস্ত্র বিক্রি করেনি, তারা ইরানকে এমন এক প্রতিরক্ষা দেয়াল তৈরি করে দিয়েছে যা ভাঙার ক্ষমতা ওয়াশিংটনেরও নেই। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন খুব ভালো করেই জানেন ইরান টিকে থাকলে মধ্যপ্রাচ্যে আমেরিকার আধিপত্য খর্ব হবে। তাই এই সাবমেরিনগুলো শুধু হোলার কাঠামো নয়, এগুলো হলো পশ্চিমা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এক একটি শক্তিশালী বার্তা। বন্ধুরা, এবার যুদ্ধের ময়দানের তৃতীয় খোলার চীনের দিকে তাকাই। চীনও আমেরিকা সবচেয়ে বড় শত্রুর মতো। মজার ব্যাপার হচ্ছে চীনও রাশিয়ার কাছ থেকে 12টি কিলো ক্লাস সাবমেরিন কিনেছিল, কিন্তু চীন শুধু ক্রেতা হয়েই থাকেনি, তারা রাশিয়ার এই প্রযুক্তির নাড়ি ভুড়ি বিশ্লেষণ করে নিজেদের তৈরি করেছে ইয়ং ক্লাস সাবমেরিন। এতে ব্যবহার করা হয়েছে এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রোডাকশন বা এপিবি প্রযুক্তি। এর ফলে সাবমেরিনগুলোকে ব্যাটারি চার্জ করার জন্য বারবার পানির উপরে আসতে হয় না, তারা সপ্তাহের পর সপ্তাহ পানির নিচে লুকিয়ে থাকতে পারে। আজ চীনের নৌবাহিনীর সংখ্যাগত দিক থেকে বিশ্বের বৃহত্তম, আর যখন ইরান, রাশিয়া এবং চীন একসাথে মহড়া দেয় তখন আমেরিকার প্রশান্ত মহাসাগরীয় কমান্ডের অফিসারদের কপালে চিন্তার ভাঁজ পড়ে। এই ত্রিপক্ষীয় জোট আজ এক অপরাজেয় শক্তিতে পরিণত হয়েছে। বন্ধুরা, পশ্চিমা মিডিয়া 1945 তাদের রিপোর্টে কিছুটা সান্ত্বনা পাওয়ার চেষ্টা করেছে এই বলে যে আধুনিক পশ্চিমা সোনার হয়তো এই সাবমেরিনগুলোকে ধরতে পারবে। কিন্তু বন্ধুরা, যুদ্ধ কি শুধু প্রযুক্তির? যুদ্ধ হলো ভূরাজনীতির এবং সাহসের। হরমুজ প্রণালীর ভৌগোলিক অবস্থান এমন যে সেখানে আমেরিকার বিশাল প্রযুক্তি কোনো কাজেই আসবে না। গভীর পানিতে কিলো ক্লাস সাবমেরিনগুলো পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে, যা কোনো সোনার মেশিন সম্ভব করে ধরতে পারবে না। ইরানের নৌসেনারা নিজেদের দেশ রক্ষায় আত্মঘাতী হতেও দ্বিধাবোধ করে না। এই দেশপ্রেম আর রাশিয়ার প্রযুক্তির সংমিশ্রণে পেন্টাগনের জন্য এক ভয়াবহ ট্র্যাজেডি হয়ে দাঁড়িয়েছে। এবার একটু গভীরভাবে চিন্তা করুন, যদি সত্যি আমেরিকা বা ইসরায়েল কোনো হঠকারী সিদ্ধান্ত নেয় এবং ইরানে হামলা চালায়, তাহলে কি হবে? পারস্য উপসাগর মুহূর্তেই নরকুঙ্গে পরিণত হবে। ইরানের এই 3টি কিলো ক্লাস সাবমেরিনগুলো পানির নিচ থেকে একযোগে টর্পেডো এবং মাইন ছড়িয়ে দেবে। আমেরিকার ফিফথ ফ্লিট বা পঞ্চম নৌবহর এখন পালানোর পথ খুঁজে পাবে না। আর চীন তারা জ্বালানি নিরাপত্তার জন্য কোনোভাবেই ইরানকে হারাতে দেবে না। তারা তাদের বিশাল নৌবহর নিয়ে দক্ষিণ চীন সাগর থেকে ভারত মহাসাগর পর্যন্ত ব্লক করে দেবে। রাশিয়া তখন ইউক্রেন ফ্রন্ট থেকে নজর সরিয়ে সরাসরি মধ্যপ্রাচ্যে হস্তক্ষেপ করতে পারে। বন্ধুরা, একটা সাবমেরিন থেকে শুরু হওয়া লড়াই তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বাজিয়ে দিতে পারে। আমেরিকা এবং ইসরায়েলের নীতি সবসময় স্বার্থকেন্দ্রিক। তারা মধ্যপ্রাচ্য অস্থিরতা জিয়ে রেখে তেলের বাজার নিয়ন্ত্রণ করতে চায় এবং অস্ত্র বিক্রি করতে চায়, কিন্তু এবার তারা পাথরের বাধা পেয়েছে। ইরান আর সেই 1990 সালের দুর্বল দেশ নেই। রাশিয়ার ব্ল্যাক হোল প্রযুক্তি আর চীনের অর্থনৈতিক ও সামরিক সমর্থন ইরানকে এক অপরাজেয় দুর্গে পরিণত করেছে। রাশিয়ার এই সাবমেরিনগুলো আসলে পশ্চিমাদের দম্ভের কফিনের শেষ পেরেক ঢুকে দেওয়ার জন্য প্রস্তুত। বন্ধুরা, দিন শেষে এই কিলো ক্লাস সাবমেরিনগুলো আমাদের কি শেখায়? এটি আমাদের জানায় যে দাপট আর বিশালত্বই শেষ কথা নয়। বুদ্ধি, কৌশল এবং সঠিক মিত্র পাশে থাকলে বিশ্বের সবচেয়ে বড় শক্তিকেও হাঁটু গেড়ে বসানো সম্ভব।
আমেরিকা হয়তো আকাশ থেকে বোমাবর্ষণ করতে পারে, কিন্তু সাগরের গভীর থেকে আসা ওই নিঃশব্দ আঘাত রোখার ক্ষমতা কি তাদের আছে? এই সাবমেরিনগুলো যেন অন্ধকার থেকে ফিসফিস করে বলছে, সাবধান আমেরিকা, সীমালঙ্ঘন করো না। বন্ধুরা, পরিস্থিতি যেদিকে মোড় নিচ্ছে তাতে মনে হচ্ছে খুব শীঘ্রই পারস্য উপসাগরে ক্ষমতার এক বড় ধরনের রদবদল আমরা দেখতে পারবো। আমেরিকার একাধিপত্য কি তবে শেষ হতে চলেছে? ইরানের এই ব্ল্যাক হোল সাবমেরিনগুলো কি সত্যি আমেরিকার বিশাল নৌবহরকে সাগরের অতলে সমাধি দেবে? আর যদি যুদ্ধ লাগে, চীন কি তার নিজের স্বার্থে সরাসরি আমেরিকার মুখোমুখি হবে? বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই ভয়ঙ্কর সমীকরণের শেষ পর্যন্ত জয় কার হবে? কমেন্টে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।